দেশে বাড়ছে কিশোরী মাতৃত্বের হার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে একটি বড় বাধা মত বিশেষজ্ঞদের। বাল্যবিবাহ আইনের বিশেষ ধারা সংশোধনের পরামর্শ। সিলেটকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিচ্ছে জঙ্গিরা। প্রবাসীদের বাড়িতে সহজে ঘাঁটি করে চালানো হচ্ছে জঙ্গি তৎপরতা। কৃমিনাশক ওষুধ খেয়ে বমিভাব, পাতলা পায়খানা হলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। অসুস্থতার খবরে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। চলতি অর্থ বছরে রেমিটেন্স কমেছে প্রায় 15%। অবৈধ মোবাইল ব্যাংকিং ও হুন্ডিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীদের সচেতন হওয়ার পরামর্শ। এবং রাষ্ট্রের সব সুযোগ সুবিধা বঞ্চিত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর নৌকাবাসীর সহস্রাধিক জেলে পরিবার আশ্রয় চান সমতলে। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। কিশোরী মাতৃত্বের হারের দিক থেকে গত এক দশকে পৃথিবীর শীর্ষ 3 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, যা টেকসই উন্নয়ন লক্ষ্য এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের পথে বড় বাধা বলে মনে করেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা মনে করেন কিশোরী বয়সে মা হলে মা ও সন্তান দুজনেরই স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। আর সম্প্রতি বাল্যবিবাহ আইনে বিশেষ ধারা রাখায় কিশোরী মাতৃত্বের হার আরও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। তাই এ ধারাটি পুনর্বিবেচনার পরামর্শ তাদের। পারমিতা হিমের রিপোর্ট। তামান্না বয়স কত তা অনুমানও করতে পারেন না। বিয়ের 7 বছরেই সন্তানের সংখ্যা 5। যদিও জন্মানোর পরেই অপুষ্টির কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার প্রথম সন্তান। 2টা ছেলে 2টা মেয়ে। একটা হচ্ছে 6 বছর, আর একটা হচ্ছে 3.5 বছর, আর একটা হচ্ছে 2.5 বছর, আর এটা হচ্ছে 3 মাস। 3 মাস। নাখালপাড়ার এ বস্তির বাসিন্দাদের প্রায় সব বিবাহিত মেয়েরই বিয়ে হয়েছে শৈশব পার হতে না হতেই। কিশোরী বয়সেই তাদের প্রত্যেকের কোলে 2 থেকে 3টি করে সন্তান। আমার 13 বছরে বিয়ে হয়েছে। 10 বছর বয়সে বিয়ে হয়েছে। মেয়ের বয়স হলো ক্লাস 9-এ পড়ে, আর ছেলে 11 বছর বয়স। ছোট ছেলের 8 বছর বয়স। দেশে 15 থেকে 19 বছরের কিশোরীদের মধ্যে প্রজনন হার প্রতি 1000-এ 135 জন, যা পৃথিবীতে সর্বোচ্চ। কিশোরী মাতৃত্বের ক্ষেত্রে সারা বিশ্বে শীর্ষ 10-এ রয়েছে বাংলাদেশ, যা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল পূরণে একটি বড় বাধা। পৃথিবীর যেই 10টা হাইয়েস্ট অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি রেট, বাংলাদেশ তার মধ্যে একটি, এবং প্রায় প্রথম দিকে আর কি। তার নিজের যত্ন নিতেই সে এখনো ঠিক মতো শেখে নাই। সে কি করে তার প্রেগন্যান্সি পিরিয়ডে তার যে বাচ্চার যত্ন নিতে হবে সেই যত্নটা তো সে নিজে শিখবে না। কাজেই মেডিকেল কমপ্লিকেশনসের ঝুঁকি আসবে, ডেলিভারির সময় ঝুঁকি আসবে, এবং ডেলিভারি পরবর্তীতেও সে ঝুঁকির মধ্যে পড়বে। সব সময় সে একটা ক্রনিক ইলহেলথের মধ্যে সেই মেয়েটা সারা জীবনই থেকে যাবে। সম্প্রতি পাশ হওয়া বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারা কিশোরী মাতৃত্বের হার আরও বাড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই সরকারকে আইনটি আবারও বিবেচনার পরামর্শ দিচ্ছেন তারা। WHO যেটা বলছে, UNFPA যেটা বলছে 18 বছরের আগে বিয়ে না, কিন্তু আমরা সেটা বলছি, কিন্তু তার মধ্যে আমরা একটা ফাঁক রেখে দিয়েছি। স্পেশাল সার্কামস্টান্সেস বলে অনেক বিয়েই কিন্তু দেখা যাবে 13, 14, 15 বছরে হয়ে যাচ্ছে। এটা তো কোনো স্ট্যাটিক বিষয় না, তাই না? জনমত কিংবা সরকার যদি মনে করে এটা আবার প্রয়োজনে আবার সংশোধন হবে। আমাদের যারা কমিউনিটি লিডার মহিলারা আছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকেও আমাদেরকে অ্যাওয়্যার করতে হবে। মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার কমানোর মতো টেকসই উন্নয়ন লক্ষ্য তো বটেই, কিশোরী মাতৃত্বের হার কমানো না গেলে নিয়ন্ত্রণ করা যাবে না দেশের জনসংখ্যা, যা পরিকল্পিত উন্নয়নের জন্য একটি বড় হুমকি। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 13 বছর ধরে সিলেটকে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বারবার বেছে নিচ্ছে জঙ্গিরা। এ সময় তাদের বোমা হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ ASM কিবরিয়া সহ অন্তত 20 জন। আহত হন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তের ওপারের উগ্র জঙ্গিদের সঙ্গে এদেশের জঙ্গিদের যোগসূত্র রয়েছে। এ কারণে প্রবাসীদের রেখে যাওয়া বাড়ি সহজে ভাড়া নিয়ে সিলেট থেকে জঙ্গি তৎপরতা চালানো যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী।
2006 সালের 2রা মার্চ সিলেট নগরীর শাপলাবাগ এলাকার সূর্য দিঘল বাড়ি থেকে জঙ্গি সংগঠন জেএমবি প্রধান শাইখ আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই সময় গ্রেপ্তার অপর জঙ্গির স্বীকারোক্তি অনুযায়ী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয় আরেক জঙ্গি নেতা বাংলাবাহীকে। এর আগে 2004 সাল থেকে হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ ASM কিবরিয়া, সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্ত, শাহজালাল মাজারে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, সিলেটে সিরিজ বোমা হামলা, হোটেল গুলশানে হামলা চালায় জঙ্গিরা। মাঝে কিছুদিন নিরাপদ মনে হলেও গত মাস থেকে শিববাড়ি ও মৌলভীবাজারে জঙ্গি আস্তানা আবিষ্কারের পর আবারও শিরোনামে আসে সিলেট। পার্শ্ববর্তী দেশের জঙ্গিদের সঙ্গে কানেকশনের কারণে সিলেটকে জঙ্গিরা বারবার বেছে নিচ্ছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত এই সামরিক কর্মকর্তা। সিলেট থেকে আমাদের যে সীমান্তবর্তী এলাকাতে অন্যান্য দেশেরও কিছু দুষ্কৃতিকারীরা আছেন, বিভিন্ন ছোট ছোট গ্রুপ, বড় গ্রুপ আছে, ওদের সাথে সম্ভবত একটা সংযোগ ওনারা রক্ষা করে নিয়ে থাকলে। সাবেক মেয়র কামরান ও পুলিশের কর্মকর্তা মনে করেন কেয়ারটেকারের তত্ত্বাবধানে থাকা প্রবাসীদের আলিশান বাড়ি সহজে ভাড়া পাওয়ায় নিরাপদ মনে করে সিলেট অবস্থান নেয় জঙ্গিরা। সিলেট অঞ্চলের লোকজন তারা অতীতকাল থেকেই অনেক বেশি অতিথিপরায়ণ এবং সহজ সরল। যারা বাড়ি ভাড়া নিচ্ছেন তাদের কথাবার্তাগুলো, তাদের কাগজপত্রগুলো তারা যাচাই বাছাই করতে সচেষ্ট থাকেন না। এ কারণেই মূলত এখানে মাঝে মধ্যে জঙ্গিরা আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের অপকর্মগুলো সংগঠন করছে। প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে সিলেটের অনেক বাসাবাড়ি বা বিল্ডিং আছে যেখানে দেখা গেছে যে মূল মালিক না থেকে ওখানে কেয়ারটেকাররা থাকেন। এই সুযোগে এই বাসাবাড়িগুলোকে তারা ব্যবহার করার তারা চেষ্টা করছে। 25শে মার্চ সিলেটের শিববাড়িতে সবশেষ জঙ্গি হামলায় র্যাবের গোয়েন্দা শাখার প্রধান, 2 পুলিশ কর্মকর্তা সহ 7 জন নিহত হন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। অপারেশন টয়লেট শেষ হওয়ার 6 দিন পর সিলেটের শিববাড়ির আতিয়া মহল থেকে 2 জঙ্গির লাশ উদ্ধার করেছে র্যাব। লাশগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এর আগে গতকাল সকাল থেকে বাড়িটিতে ডগ স্কোয়াড নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। পরে লাশ দুটি উদ্ধার করা হয়। ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব 9 এর কমান্ডার। তবে এখন পর্যন্ত কোনো বোমা উদ্ধার করা হয়নি। এদিকে শিববাড়ি এলাকা এখনো ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। 82 ঘণ্টা কমান্ডো অভিযান শেষে গত মঙ্গলবার আতিয়া মহল পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। অভিযান শেষ হওয়ার আগের দিন 3 জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুটা লাশের ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হয়েছি, দেহাবশেষ। এখনো বেশ কিছু বিস্ফোরিত বিস্ফোরক রয়ে গেছে, যেগুলো জঙ্গিদের বানানো বিস্ফোরক হতে পারে। সেনাবাহিনী অনেক গুলি এবং বিস্ফোরক নিক্ষেপ করেছে, তার মধ্যে থেকেও কিছু ব্লাইন্ড থাকতে পারে। ধ্বংসস্তূপ আছে যেগুলো পরিষ্কার না করলে আসলে বোঝা যাবে না। স্পেসিফিক সময় টাইম লিমিটটা দিতে পারবো না, বাট সময় লাগবে। সময় সংবাদে আরো থাকছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের বোরো ফসলের ব্যাপক ক্ষতি। দিশেহারা কৃষক, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে 3 গুণ এবং বেসরকারি উন্নয়ন প্রকল্পে ভূমি ব্যবহারের জন্য 4 গুণ অর্থ জমির মালিককে পরিশোধের বিধান রেখে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন আইন অনুযায়ী জনস্বার্থে একান্ত অপরিহার্য হলে স্থানান্তর বা পুনর্নির্মাণ সাপেক্ষে ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ করা যাবে। দেশের আইন অনুযায়ী জনসাধারণের কল্যাণের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সরকারকে অধিকাংশ সময়ই অধিগ্রহণ করতে হয় সাধারণ জনগণের ভূমি। আর এক্ষেত্রে নানা ঝামেলা ও জটিলতা সৃষ্টি হতো বিভিন্ন সময়ে। 1982 সালে নীতিমালা দিয়ে পুরো বিষয়টি পরিচালিত হলেও পুরনো অধ্যাদেশে বেশ কিছু বিষয় সংযোজন করে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এই আইনটিতে অনুমোদন দেয় নীতি নির্ধারকরা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সদ্য প্রণীত বিধি অনুযায়ী
সরকারি কোনো কাজে কারো ভূমি অধিগ্রহণ করা হলে জমির দাম 3 গুণ এবং বেসরকারি প্রকল্পের ক্ষেত্রে 4 গুণ অর্থ ভূমির মালিককে পরিশোধ করতে হবে। এই অধিগ্রহণটা বাজার দর যেটা তার অতিরিক্ত 200 ভাগ, অর্থাৎ 1 কোটি হলে আরো 2 কোটি যুক্ত হয়ে 3 কোটি হবে। এখানে বেসরকারি প্রতিষ্ঠানও অধিগ্রহণ করতে পারে, কিন্তু তাদের ক্ষতিপূরণ বেশি দিতে হবে, অতিরিক্ত আরো 300, তার মানে 400 গুণ। ভূমি অধিগ্রহণের ফলে জমির মালিককে ক্ষতিপূরণের অর্থ 60 দিনের পরিবর্তে 120 দিনের মধ্যে পরিশোধ করা হবে জানিয়ে সচিব বলেন, অধিগ্রহণের ক্ষেত্রে প্রাধান্য পাবে জনস্বার্থ ও উন্নয়ন। একটা প্রভিশন রাখা হয়েছে যে রাস্তার উপর একটা মসজিদ পড়ে গেল, তাহলে এটা এমন যে না অপসারণ করলে রাস্তাটা বাধাগ্রস্ত হচ্ছে, তখন এটাকে সরিয়ে এটাকে রিলোকেট করে মসজিদ পুনর্নির্মাণ করে এই রাস্তাটা পরিষ্কার করা যাবে। এই প্রভিশনটা নতুন করা হয়েছে। ওই আইনের পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংস কোনো আচরণের চিত্রায়ন অথবা ধর্ষণের কোনো দৃশ্যপট চলচ্চিত্রে নিষিদ্ধ করার পাশাপাশি সেন্সর বোর্ডের পরিবর্তে সার্টিফিকেশন বোর্ডের অনুশাসন যোগ করে জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়াতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কোনো অশোভন উক্তি, আচরণ এবং অপরাধীদের কার্যকলাপের কৌশল প্রদর্শন যা অপরাধ সংগঠনের ক্ষেত্রে নতুন পদ্ধতি প্রবর্তন ও মাত্রা আনয়নে সহায়ক হতে পারে এমন দৃশ্যাবলী পরিহার করতে হবে। এছাড়াও ঢাকা কলকাতা যাত্রাপথে নতুন রুট হিসেবে ঢাকা থেকে মাওয়া হয়ে বেনাপোল দিয়ে কলকাতা পর্যন্ত ঢাকা খুলনা কলকাতা রুটেরও অনুমোদন দেয় সরকার। যদি হয় রাস্তাটা কমে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কৃমিনাশক ওষুধ খেয়ে বমি বমি ভাব, পেটে ব্যথা বা পাতলা পায়খানা দেখা দিলে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। যে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার মতোই এর সেবনে এসব লক্ষণ দেখা দিতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, অসুস্থ হওয়ার গুজবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান তিনি। শফিক মোহাম্মদের রিপোর্ট। প্রায় 90% স্কুলগামী শিশুই কৃমি রোগে ভোগে। পরজীবী এইসব কৃমি পুষ্টিকর খাবারের অনেকাংশ খেয়ে ফেলায় আক্রান্ত শিশু অপুষ্টিতে ভোগে। ফলে খিটখিটে মেজাজ, খাবারে অরুচি, পেট ফোলা, দুর্বল ভাবসহ নানা সমস্যায় ভোগে শিশুরা। এ অবস্থায় দেশের 4 কোটি শিক্ষার্থীকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গত 1 এপ্রিল থেকে শুরু হয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। প্রথম দিনেই ঝিনাইদহের শৈলকুপায় ট্যাবলেট খেয়ে প্রায় 5% শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। কর্মসূচির দ্বিতীয় দিনেও চুয়াডাঙ্গা, মেহেরপুর, গোপালগঞ্জ ও মাগুরা জেলায় 4% শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সাইকেলে আইসে বাড়ি যাই গেছি, মাথা ঘুরে পড়ে গেছি। আজকে এখনো অসুস্থ, কিন্তু তোমার ট্রিটমেন্ট হচ্ছে না, সুস্থ হলে বসে নিয়ে যাচ্ছে, অথচ মাছ পথে যারা অসুস্থ। সিরিয়াসে সেমিনার দেওয়ার পরে যখন ক্লাস শুরু হয়েছে তখন একজন একটু অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘুরে এবং পরে আস্তে আস্তে পেটে ব্যথা শুরু হয় এবং আস্তে আস্তে কাঁপুনি হয়, হাতে পায়ে বল পায় না। রাজধানীর রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR বলছে, বিদেশি সংস্থার সহায়তায় 5 থেকে 16 বছর বয়সের শিক্ষার্থীদের সব ধরনের কৃমি ধ্বংসকারী মেবেন্ডাজল ট্যাবলেট খাওয়ানো হচ্ছে, যার পার্শ্ব প্রতিক্রিয়াতেই এমন হচ্ছে। বাচ্চার প্যারেন্টসদেরকে আমরা ঠিক মতন অ্যাসুরেন্স দিতে পারি যেটা ভয় পাওয়ার কিছু নাই, বমি অথবা বমি বমি ভাব অথবা কিছুটা পেটে ব্যথা হতে পারে, কিন্তু সেটা কখনোই মারাত্মক আকার ধারণ করে না। এদিকে কৃমিনাশক ওষুধ থেকে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে মানসিক সমস্যা হিসেবে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। একজন অসুস্থ হলে আর পাশে সবগুলো অসুস্থ হয়ে পড়ে, শুধুমাত্র একটা মানসিক কারণে এটা হয়েছে, এটা গুজব, এছাড়া কিছু না। আপনি নিশ্চিত থাকতে পারেন এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিচ্ছি। 2008 সাল থেকে দেশের প্রতিটি জেলায় বছরে 2 বার জাতীয়ভাবে পালন করা হচ্ছে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। লিঙ্গ বৈষম্য দূরীকরণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে সফল বলে মন্তব্য করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি সরকারের নানামুখী উন্নয়ন কর্মসূচির প্রশংসাও করেন। গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে কৈলাস সত্যার্থী বলেছেন, উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা গুরুত্বপূর্ণ এবং প্রশংসার দাবি রাখে। এ সময় জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাবোধের কথা উল্লেখ করেন কৈলাস সত্যার্থী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরওয়ে সংসদের একটি প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গতকাল এই সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ দলের নেতারা। নরওয়ের 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নেথ সেভেন্টসেন। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও বাংলাদেশের রাজনীতি এবং সমসাময়িক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় নরওয়ে প্রতিনিধি দলের সঙ্গে। প্রায় 1 বছর 2 মাস পর যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন শুনানির জন্য স্থান পেল সুপ্রিম কোর্টের কার্যতালিকায়। বৃহস্পতিবার এই রিভিউ আবেদনের শুনানি হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, এই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি। এদিকে রিভিউ সাজা কমানো বাড়ানোর সুযোগ আছে, এর আগে এমন মত দিলেও এবার যুদ্ধাপরাধ মামলার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, রিভিউয়ে সাজা বাড়ানোর নজির নেই। প্রায় 1 বছর 2 মাস পর মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে করা আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের কার্যতালিকায় আসে। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। হত্যা, গণহত্যা, ধর্ষণের দায়ে জামায়াতের নেতাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। এর রায়ের বিরুদ্ধেই মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে খালাস চেয়ে আবেদন করে আসামিপক্ষ। অ্যাটর্নি জেনারেল জানান, এই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। সে আবেদনই করেছেন তারা। তার এই আজীবন কারাদণ্ড থেকে যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয় অন্যান্য যুদ্ধাপরাধীদের মতো, সেই জন্য আমাদের রিভিউ পিটিশন। আগামী বৃহস্পতিবার এটা হয়তো শুনানি হবে। তার যদি ফাঁসি হতো অন্যান্যদের মতো, তাহলে অত্যধিক স্বস্তি অনুভব করতাম। রিভিউতে সাজা কমানো বাড়ানোর সুযোগ আছে, এর আগে এমন যুক্তি দিলেও এবার সাঈদীর আইনজীবী বলছেন, রিভিউতে সাজা বাড়ানোর সুযোগ নেই। রিভিউতে কখনো দণ্ডাদেশ বৃদ্ধি করা হয় না, এরকম কোন নজির আমাদের পাক ভারত ইতিহাসে আছে বলে আমার জানা নাই। 2015 সালের 17 সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বাংলা নববর্ষ বরণে শুরু হয়েছে চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। এবারের প্রতীক হিসেবে থাকবে উজ্জ্বল সূর্যে হাস্যোজ্জ্বল মুখচ্ছবি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তারা জানান, 2-3 দিনে অষ্টগ্রামের 8টি ইউনিয়নের 10টি হাওরে প্রায় 10,000 হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। অবশিষ্ট ফসল রক্ষায় দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা। ফসলহানির এ ধরনের ঘটনা থেকে রক্ষা পেতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা। 25 একর জমি বুড়ো ফসল লাগাইছি, সবগুলি ফাড়ির তলায় চলে গেছে। এখন কিভাবে যে মহাজনের ঋণ দেবো? শহরের যে বেড়িবাঁধ যদি থাকতো, পাকা বেড়িবাঁধ করে দিত, তাহলে আমরা সম্পদটা আশা করি এভাবে নষ্ট হইতো না, আমরা কৃষক এত ক্ষতিগ্রস্ত হইতাম না। আমরা এই এলাকার লোকজন নিয়ে এই বাঁধগুলা সংস্কার করতেছি এবং রাত্রেবেলাও যে জেনারেটর চালু করে আমি জনগণকে নিয়ে যে ওই বাঁধ রক্ষা করার কাজ করতেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়ন করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণের ব্যবস্থা করছি। জাতীয় পরিচয়পত্র আর স্থায়ী ঠিকানার অভাবে রাষ্ট্রের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর নৌকাবাসীর সহস্রাধিক জেলে পরিবার। একটি ছোট্ট নৌকায় প্রজন্ম থেকে প্রজন্ম কাটিয়ে দিলেও এদের উন্নয়নে এগিয়ে আসছে না কেউ। অনেকটা নিজ দেশেই পরবাসী তারা। শিক্ষা, চিকিৎসা সহ আধুনিক কোনো সুযোগ সুবিধার ছোঁয়া পায়নি ভাসমান এসব মানুষ। বংশ পরম্পরায় চলে আসা নৌকাবাড়ি ছেড়ে সমতলে একটু আশ্রয় চান তারা। তবে তাদের উন্নয়নে একটি প্রকল্প গ্রহণের কথা জানায় মৎস্য বিভাগ। নাসির উদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ভোলা সদর উপজেলার মেঘনাপাড়ের জোড়াখালে সারি সারি এই নৌকাগুলোতে ভাসমান জেলেদের বসবাস। ছইতলা 3 তক্তার নৌকাতে এদের ঘরবাড়ি সংসার। নৌকাতেই জন্ম, বেড়ে ওঠা আর নৌকাতেই মৃত্যু। ছোট নৌকাটি উত্তাল মেঘনা পাড়ি দিয়ে তীরে পৌঁছাতে পারলেও পারে একটি ঘর তোলার সামর্থ্য হয়নি তাদের। এদের জগৎ সংসার বলতে নৌকা আর মেঘনা তেঁতুলিয়া নদীর অথই জল। মেঘনার ঢেউ, সমুদ্রের গর্জন আর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে জয়ী হলেও অভাবের কাছে পরাজিত তারা। শিশুরা শৈশবে বই খাতার পরিবর্তে হাতে তুলে নেয় স্বাস্থ্য সহ সমস্যার অন্ত নেই নৌকাবাসীদের। তাই নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমতলের বাসিন্দা হতে চায় তারা। ডাক্তার নাই, কবিরাজ নাই, কোনো নদীর মই পোলান কোনো পড়ালেখা করতে পারি না। নৌকায় মনে করেন আমাকে অনেকের মৃত্যু হয়ে যায়। মাটি দিতে গেলে অন্য একজনের জমিনে আল্লাহ রাস্তা চাই আমাদেরকে মাটি দিতে হয়। সরকার আমাদের কোনো রকম একটু সহযোগিতা করে। বাপ দাদার হইতে এই একের পর এক আমরা নদীর ভিতরে আছি স্যার। নৌকাবাসীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে তাদের পরিচয় ও বাসস্থান নিশ্চিত করার তাগিদ দিলেন জেলেদের নিয়ে কাজ করা এ বিশেষজ্ঞ। ঠিকানা দিতে হবে, তাদেরকে আইডি কার্ড দিতে হবে এবং পাশাপাশি তারা যেন বিকল্প কর্মসংস্থানের মাধ্যম দিয়ে নিজেদের জীবন জীবিকার মান উন্নয়ন ঘটাতে পারে, সেই বিষয়গুলো সরকারি বেসরকারিভাবে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। নদীর পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় নৌকাবাসী জেলেদের তালিকাভুক্ত করে সুযোগ সুবিধা প্রদানের দাবি এ উন্নয়ন কর্মীর। সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো প্রদান করা উচিত এবং তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় তাদেরকে অবস্থানের জন্য জায়গা করা উচিত। অবশ্য ভাসমান জেলেদের জন্য পুনর্বাসনে প্রকল্প গ্রহণের পাশাপাশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধার আওতায় আনার কথা জানালেন মৎস্য কর্মকর্তা। যে কোনো একটি ইউনিয়নের বাসিন্দা হয়ে সেখান থেকে যদি একটা ন্যাশনাল আইডি কার্ড করতে পারে, জেলেদের যে সহায়তা দেওয়া হয় সেটার ভিতরে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো। বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী জেলার 20টি ঘাটের সহস্রাধিক নৌকায় প্রায় 5000 নৌকাবাসী জেলে রয়েছেন। সময় সংবাদ, ভোলা। রাজধানীতে বাংলা নববর্ষের অনুষ্ঠান উন্মুক্ত স্থানে বিকেল 5টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া পহেলা বৈশাখে নিরাপত্তার জন্য মোটরসাইকেলের চালক ছাড়া কোনো আরোহী থাকতে পারবেন না বলেও জানান মন্ত্রী। নববর্ষ উপলক্ষে গতকাল বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে তিনি এই নির্দেশ দেন। 5টার পরে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখছি। নিরাপত্তা বাহিনী কোনো অনুষ্ঠান যাতে না হয় সেই দিকে তারা নজর রাখবে। মঙ্গল শোভাযাত্রা কিংবা এই অনুষ্ঠানের সময় ভুভুজেলা বাজানো একদম নিষেধ। মোটরসাইকেল আরোহীদেরকে আমরা বলছি কোনো ক্রমেই আমরা পয়লা বৈশাখে একজনের বেশি আরোহীকে মোটরসাইকেলে চলতে দেব না। দেখা যায় হাতে করে একটা ব্যাগ নিয়ে চলেন, পয়লা বৈশাখের দিন এই ধরনের ব্যাগ পরিহার করবেন যাতে এই ইভটিজিং না করতে পারে। এটার প্রতিরোধ করার জন্য আমরা সিসিটিভি ক্যামেরা আমরা বসাবো, ওয়াচ টাওয়ার সহ এবং বিভিন্ন সাদা পোশাকে গোয়েন্দারা থাকবে। শের ক্ষণ গুনছে চৈত্র, প্রস্তুতি চলছে বৈশাখ বরণের। শুরু হয়েছে চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, এই স্লোগানে এবারের শোভাযাত্রায় প্রতীক হিসেবে থাকছে উজ্জ্বল মুখে হাস্যোজ্জ্বল মুখচ্ছবি, যার পিছনে থাকবে আরেকটি কদাকার মুখ। উদ্দেশ্য সব অন্ধকার যেন আসে আলোর দিকে। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন মঙ্গলের বার্তার সঙ্গে এবার উদযাপনকেও ফুটিয়ে তোলা হবে শোভাযাত্রায়। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। আবারও লেগেছে রঙের ছোঁয়া, কাগজের পাখি, সরাচিত্র আর নানান শিল্পকর্মে বিচিত্র সব রং লাগিয়ে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। চারুকলার প্রাঙ্গণ জুড়ে লোকজ মোটিভ আর প্রতীক নিয়ে তৈরি হচ্ছে নানান কাঠামো। গ্রাম বাংলার আবহমান কাল থেকে চলে আসা নির্মাণশৈলী অনুসরণ করে গড়া হচ্ছে বাঘ, হাতি, মোরগ সহ বিভিন্ন প্রাণী, যেগুলো স্থান পাবে মঙ্গল শোভাযাত্রায়। আমাদের মোট স্ট্রাকচার হবে 11টা, সবগুলোই ফোক মোটিভে বানানো হচ্ছে। ঘোড়া বানানো হচ্ছে, মোরগ বানানো হচ্ছে। মাটির যে টাপা পুতুলগুলো আমরা দেখতে পাই কামার কুমাররা যে করে, সেই টাপা পুতুলটাকেই আমরা গিয়ে বড় করে স্ট্রাকচার বানিয়ে করতেছি। এর সঙ্গে চারুকলার শিক্ষার্থীরা ব্যস্ত পেপার ম্যাশ তৈরিতে। কাদামাটির ছাঁচে কাগজ সেটে বানানো হচ্ছে মানুষ, পশু পাখি আর রাক্ষসের মুখোশ। মানুষের মুখোশ, বিভিন্ন পশু পাখির মুখোশ, পাখির, তারপরে সরার কাজও করা হচ্ছে। প্রথমে মাটি দিয়ে ছাঁচ তৈরি করে এটার উপরে পেপার পেস্টিং করে তারপরে এটা যখন শুকায় যাবে তখন উঠাইলে মুখোশ পাবে। 1989 সাল থেকে চারুকলায় শুরু হওয়া শোভাযাত্রা গেল বছরই পেয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। এবারের উদযাপনও হবে শোভাযাত্রায়।
এইবার অসংখ্য সূর্যের মোটিভ থাকবে, যার মধ্যে একটা সুন্দর মুখ থাকবে, হাস্য উজ্জ্বল একটা মুখ থাকবে। ঠিক তার পেছন দিকটা থাকবে কালো, যেখানে একটা কদাকার মুখ থাকবে। এবং সেই অন্ধকারাচ্ছন্ন মানসিকতার যে মানুষরা, তারা পেছন দিকে থাকুক, তারা পেছন দিকে চলে যাক, দূর হয়ে যাক, বা তারা ঘুরে আলোর দিকে মুখ আনবে। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে আবারও রঙের ছোঁয়া লেগেছে চারুকলায়। অশুভকে পরাজিত করে মঙ্গলের বার্তা আর উদযাপনের মিশেলে এবার অন্য যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বড় আঙ্গিকে পালন করা হবে চারুকলার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। আর তারই প্রস্তুতি চলছে এখন সবখানে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন টাঙ্গাইলের দেলদুয়ারের তাঁতপল্লী শ্রমিকরা। বাড়তি আয়ের আশায় দিনরাত কাজ করছেন তারা। পয়লা বৈশাখে বাঙালির পছন্দের শাড়ি কিনতে ক্রেতাদের ভিড় বাড়ছে দোকান, শপিং মলে। তাঁত মালিকরা বলছেন, বছরের এই সময় চাহিদা বাড়তি থাকায় লাভের আশাও থাকে বেশি। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চিরচেনা তাঁতের শব্দ, খটখট শব্দে এখন মুখরিত টাঙ্গাইলের পাথরাইলের গোটা তাঁতপল্লী। কেউ বুনছেন বাহারি রঙের শাড়ি, কেউ শাড়ির গায়ে তুলছেন বাহারি নকশা। বাঙালি ঐতিহ্যের প্রধান উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা এখন দিনরাত বিরামহীন। উৎসবকে রাঙিয়ে তুলতে তাদের নিপুণ হাতে তৈরি হচ্ছে শতাধিক ডিজাইনের দৃষ্টিনন্দন শাড়ি। সবচেয়ে বেশি তৈরি হচ্ছে সিল্ক, বেনারসি, জামদানি, তসর ও বালুচুরি। বেশি বেশি কাজ করতে যে জন্য যে সামনে বৈশাখ মাস বাড়িতে যাবো, হয়তো বউ বাচ্চা নিয়ে কিছু আনন্দ করবো, এই কারণে বৈশাখে বেচাকেনা ভালো হবে, আমাদেরও টাকা বেশি হবে। অস্বাভাবিক পরিশ্রম করতেছি, সকাল 6টা থেকে রাত 10টা ডিউটি করি। এরই মধ্যে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও শাড়ি কিনতে ভিড় করছেন দোকানগুলোতে। শাড়ির কালার, শাড়ির ডিজাইন সবগুলো আমাদের রুচির সাথে খুব মিলে যায় আর কি, সেজন্য এখান থেকে কেনা হয়। দাম একটু ভালোই, মোটামুটি একটু ভালোই আছে। আমাদের চেয়েও কম দামে ভারতীয় শাড়িগুলো আসছে, কিন্তু সেগুলা ব্যবহার করে মানুষ আরাম পায় না, বিধায়ী আমাদের টাঙ্গাইল শাড়ির প্রতি ঝোঁকটা বেশি। বৈশাখ উপলক্ষে কাজের চাপ বাড়লেও কাঙ্ক্ষিত মজুরি না পাওয়ার অভিযোগ শ্রমিকদের। আর গতানুগতিকভাবে তাঁত মালিকরা জানালেন নানা সমস্যার কথা। যে আমরা পরিশ্রম করি, সেই পরিশ্রম অনুযায়ী আমরা টাকা পয়সা মনে করেন ততটুকু পাই না আর কি। ইন্ডিয়ান শাড়িগুলি ওপেন হয়ে গেছে, এত সরাসরি এরকম হয়ে গেলে তো আমাদের জন্য প্রবলেম। 1000 টাকা মজুরি হয়, তার 800 টাকা তো কারিগরি দিয়ে লাগে। টাঙ্গাইল জেলায় ছোট বড় মিলিয়ে 64,000 তাঁতে প্রায় 1.5 লাখ শ্রমিক কাজ করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। 2015-16 অর্থ বছরে একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরে রেমিটেন্সের পরিমাণ কমেছে প্রায় 15%। বাংলাদেশ ব্যাংক বলছে, ডলার ও তেলের মূল্য কমে যাওয়ায় প্রবাসীদের আয় কমেছে। পাশাপাশি অবৈধ মোবাইল ব্যাংকিং এর কারণে সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। সংকট উত্তরণে মোবাইল ব্যাংকিং কার্যক্রম বৈধ প্রক্রিয়ায় নিয়ে আসা এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বেশি হওয়া দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। অন্যদিকে হুন্ডি এড়াতে প্রবাসীদের আরও সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী শুধু মধ্যপ্রাচ্যে নয়, রেমিটেন্স কমে যাওয়ার প্রভাব পড়েছে ইউরোপ, আমেরিকার দেশগুলোতেও। শীর্ষ রেমিটেন্স প্রদানকারী দেশগুলোর প্রায় সবগুলো থেকেই কমছে এর পরিমাণ। রেমিটেন্স প্রবাহ কমে আসায় ব্যাংকিং চ্যানেলে 2015 সালে মোট রেমিটেন্স আসে $1,532, যা 2016 সালে কমে দাঁড়ায় $1,361। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রেমিটেন্স কমেছে প্রায় 15%। বেশ কয়েকটা দেশে আমাদের কয়েকজন কর্মকর্তা গেছে, ওটা দেখে এসছে এবং আমাদের অভ্যন্তরীণভাবে ওটা দেখে তারা হয়তো একটা ডায়াগনস্টিক রিপোর্ট দেবে, যেখান থেকে আমাদের করণীয় কি সেটা বুঝতে পারবো। রেমিটেন্স কমে আসার পেছনে রয়েছে অবৈধ মোবাইল ব্যাংকিং। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংকও। মোবাইলের মাধ্যমে যাতে না হয় সেটার জন্য আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সমস্ত এমবিসিকে আমরা বলেছি যে ওই জায়গাটার যে যথাযথ কর্তৃপক্ষ তাদের সাহায্য নিয়ে উৎখাত করার প্রচেষ্টা নিতে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এক্সচেঞ্জ হাউসের সংখ্যা বাড়ানো এবং প্রবাসীদের আরো সচেতন হয়ে টাকা পাঠানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে মোবাইল ব্যাংকিং বন্ধ করে নয়, এ প্রক্রিয়াকে ব্যাংকিং চ্যানেলের আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। এফসিএল লোগো আছে, এইচএমআরসির নাম্বার আছে, এই নাম্বারগুলো না থাকলে তারা টাকা পাঠাইতে পারবে না। এই জিনিসগুলো আমাদের যারা প্রবাসী আছে তারা যদি লক্ষ্য রাখে, আমার মনে হয় বৈধ পথেই
টাকাগুলো আসবে। রিমোট অঞ্চলে আরেকটা ব্যাংকিং খোলার চেয়ে মোবাইল ব্যাংকিং সুবিধা দেবার মাধ্যমে অনেক কম খরচে দ্রুততর সময়ে মোবাইল ব্যাংকিং এই সেবার মাধ্যমে সেটি ভালোভাবে হতে পারে। এই জায়গায় সুষ্ঠু মনিটরিং দরকার যে হুন্ডি সিস্টেমটাকে কিভাবে ফর্মাল চ্যানেলে নিয়ে আসা যায়। সংশ্লিষ্ট দেশগুলোতে অবকাঠামো উন্নয়ন ব্যয় কমে যাওয়ায় শ্রমিকদের কাজের ক্ষেত্র যেমন কমেছে, পাশাপাশি উপার্জনের ওপর করারোপ এবং দৈনন্দিন জীবন ব্যয় বেড়ে যাওয়ায় রেমিটেন্স আয় অনেকটাই কমছে। সেক্ষেত্রে দক্ষ শ্রমিকদের জন্য উচ্চ বেতনের বাজার যেমন খুঁজতে হবে সরকারকে, তেমনি হুন্ডি ব্যবসায়ীদের রোধ করতে হবে বাংলাদেশ ব্যাংকে, এমনটি মনে করছেন গবেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 5 বছর আগে পিরোজপুরের মঠবাড়িয়ায় কুমিরমারা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে কখনো পার্শ্ববর্তী বিদ্যালয়ে কক্ষ ধার করে আবার কখনো খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। রোদপুরে ক্লাস করায় অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, ফলে কমছে ক্লাসে উপস্থিতি। ভবন নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক জিয়ার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে চলছে পিরোজপুরের মঠবাড়িয়ায় কুমিরমারা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ভাঙাচোরা বেঞ্চে অথবা মাটিতে বসেই পড়াশোনা করছে কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘদিন সংস্কারের অভাবে 5 বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় বিদ্যালয় ভবনটিকে। এরপর থেকে পার্শ্ববর্তী আবু জাফর মাধ্যমিক বিদ্যালয়ের 3টি কক্ষ ধার নিয়ে চলছিল পাঠদান। তবে ওই বিদ্যালয়ের কারিগরি বিভাগ চালু হওয়ায় মাসখানেক আগে ছেড়ে দিতে হয় কক্ষগুলো। আমাদের ভবনটি ভেঙে যাওয়ার কারণে আমরা এই মাঠে খোলা আকাশের নিচে ক্লাস করতে আসি। রোদের সময় আমাদের প্রচন্ড তাপ লাগে, বর্ষার সময় আমাদের বই খাতা ভিজে যায়। সকলের বাচ্চা এখানে খুব কষ্ট পাচ্ছে, সেটা দেখে আমার খুবই খারাপ লাগে। শ্রেণীকক্ষের অভাবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্লাস করায় শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। হাই স্কুলের একটি রুমে আমরা দীর্ঘদিন যাবৎ ক্লাস করছিলাম, তাদের ওখানে ভোকেশনাল খোলার কারণে এখন আমরা সেই রুমগুলো এখন আর পাচ্ছি না। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। উত্তোলন সহ প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলন কর্তৃপক্ষের বরাবর পাঠাইছি এবং ইতিমধ্যে আশ্বাস পেয়েছি যে তারা আমাদেরকে অস্থায়ী টিন শেড ঘর নির্মাণ করার জন্য 3 লক্ষ টাকা দেবে। 1972 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও 1994 সালে রেজিস্ট্রেশন ভুক্তির পর 4টি কক্ষের একটি পাকা ভবন নির্মাণ করে দেয় শিক্ষা প্রকৌশল বিভাগ। বর্তমানে স্কুলটিতে 356 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সময় সংবাদ, পিরোজপুর। হবিগঞ্জের মাধবপুরে চা বাগান বেষ্টিত জনপদ তেলিয়াপাড়া। 1971 সালের 4 এপ্রিল এখানেই স্বাধীনতা যুদ্ধের প্রথম রণকৌশল ঠিক হয়েছিল। তেলিয়াপাড়া ডাকবাংলোতে বৈঠকের পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে 4টি সেক্টরে বিভক্ত করা হয়। মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল হেমেজি ওসমানী সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে সূচনা হয় সম্মুখ যুদ্ধের। পরবর্তীতে 20 এপ্রিল এখানে দ্বিতীয় বৈঠক হওয়ার কথা ছিল, তবে নিরাপত্তার কারণে তা পরিবর্তন করে 17 এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলায় করা হয়। এরপর 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে জেলার 27 জন মুক্তিযোদ্ধা শহীদ হন, আহত হন আরো 37 মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পরে তেলিয়াপাড়ায় স্থাপিত হয় একটি স্মৃতিস্তম্ভ। তবে নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক স্থানটিকে পরিচিত করে তুলতে সরকারিভাবে এখানে স্মৃতি জাদুঘর ও পর্যটন কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। ময়মনসিংহে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান। ভোর থেকে হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে শহরের থানাঘাট এলাকার ব্রহ্মপুত্র নদ। দেখতে দেখতে বেড়ে যায় স্নানে অংশ নিতে আসা মানুষের ভিড়। তবে উলুধ্বনি, মন্ত্রপাঠ ও কাসর ঘণ্টার মধ্য দিয়ে শুরু হয় মহা অষ্টমী পূজা ও স্নান। এ সময় নিজেদের ও দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী পুরুষ। তবে ব্রহ্মপুত্র নদে পানি কম থাকায় অষ্টমী স্নানে বিড়ম্বনায় পড়তে হয় তাদের। গঙ্গা স্নান করলে পূর্ণ হয়, এজন্য আমরা অষ্টমী স্নানে আসছি, প্রতি বছরই আসি। যদি কখনো আমরা পাপ করে থাকি, এটা যেন আমাদের গঙ্গা জলে ধুয়ে আমরা শুদ্ধ আত্মা গ্রহণ করতে পারি। আর ভগবানের কাছে প্রার্থনা করছি দেশে যে এত হানাহানি হচ্ছে এগুলোর চেয়ে আমরা মুক্ত থাকতে পারি, এই জন্য আমরা গঙ্গা স্নানে স্নান করতে আসছি। যজ্ঞের দ্বারাতে মানুষের পুণ্য লাভ হয়, কিন্তু মানুষের পাপ ধৌত করতে গেলে গঙ্গা স্নান করতে হয়, আর ওইটি হচ্ছে গঙ্গা স্নানের ফল।
এর জন্য ব্রহ্মপুত্রের পারে এই হাজারো হাজারো মানুষ আসে তাদের সেই পাপ মোচন করার জন্য। এদিকে নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদেও শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী পুণ্য স্নান উৎসব। গতকাল বিকেলে 18 ঘাটে শুরু হয় এ উৎসব। এতে কয়েক হাজার নরনারী অংশ নেন। জাগতিক সংকীর্ণতা ও পাপ মুক্ত হয়ে স্রষ্টার চরণে ঠাঁই পাওয়াই তাদের একমাত্র উদ্দেশ্য। সুশৃঙ্খল আয়োজন আর প্রশাসনের সার্বিক নিরাপত্তায় খুশি পুণ্যার্থীরা। যে কোনো দুর্ঘটনা এড়াতে নিয়োজিত রয়েছেন স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস কর্মীরা। পাশাপাশি শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। আজ বিকেলে যাবতীয় ধর্মীয় আচারের মধ্য দিয়ে শেষ হবে এই পুণ্য উৎসব। আমরা ছোট থেকে যেটা জানি যে ব্রহ্মপুত্র স্নান করলে আমাদের পাপ মোচন হয়, শ্রীকৃষ্ণের চরণের ঠাই চাই, আর কিছু চাই না। ঢুকতে গিয়েই প্রথমে যেরকম সবকিছু দেখলাম, আমার কাছে অত্যন্ত নিরাপদ মনে হচ্ছে। দুইটা স্পিড বোর্ড নিয়ে প্রতিটা ঘাটে ঘাটে আমরা যাচ্ছি এবং সবাইকে নিজেকে সাবধান রেখে, নিজেকে সচেতন রেখে স্নান করবার জন্য আমরা অনুরোধ করছি। ধর্মীয় আমেজটা যাতে করে যথারীতি তারা পালন করতে পারে, সেই কারণে নিরাপত্তার বিষয়টি আমরা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা গ্রহণ করে আমরা সুচারুভাবে সম্পাদন করতে পেরেছি। দেশের বাইরের খবর। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো রেলওয়ে স্টেশনে বিস্ফোরণে শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে রুশ প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। রুশ গণমাধ্যম আরটি জানায়, সোমবার বেলা 11:15টার দিকে মেট্রো ট্রেনটি টেকনোলজি চেস্কি ইনস্টিটিউট স্টেশন থেকে সেন্নিয়া প্লোসচাদ স্টেশন যাওয়ার পথে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরপরই পিটার্সবার্গের বেশিরভাগ পাতার রেল বন্ধ ঘোষণার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলের কাছ থেকে আরও 2টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় একটি ট্রেনের দরজা বিস্ফোরণের কারণে দুমড়ে মুচড়ে গেছে। তার পাশেই পড়ে আছেন হতাহতরা। এ ঘটনায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও সংগঠন। সন্ত্রাসবাদ সহ সম্ভাব্য সব কারণ মাথায় রেখে ঘটনার তদন্ত পরিচালনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে রাশিয়ান গণমাধ্যম ইন্টারফ্যাক্স ও টাস জানায়, হামলাকারী মধ্য এশিয়ান। সেন্ট পিটার্সবার্গে পুতিনের একটি অর্থনৈতিক ফোরাম শেষ হওয়ার পরপরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি প্রথমেই হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে আমি এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। স্থানীয় কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত পরিচালনার পাশাপাশি হতাহতদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। এই ফরম্যাটে স্বাগতিকরা শক্তিশালী দল মানলেও লঙ্কানদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে নিজেদের ফেভারিট ঘোষণার অন্তরালে এই সিরিজের ট্রফি ঘরে রাখার কথা বললেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ডিফারেন্ট ফরম্যাট এবং এই ফরম্যাটটা হয়তো আমরা আমাদের রিসেন্ট পারফরমেন্সও অত ভালো না, কিন্তু আমরা আশা করছি যে আমরা যদি আমাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি অবশ্যই ভালো করব। টি-20 ফরম্যাটে বাংলাদেশ এখনো পরিণত নয়। অধিনায়ক মাশরাফির এই কথা অনেক পুরনো, কিন্তু অধিনায়ক বেলা তো আর কম হলো না। 65 টি-20 খেলা হয়েছে বাংলাদেশের, জয় এসেছে 20টি ম্যাচে। একেবারে বাজে পারফরমেন্স তাও কিন্তু নয়। এই ফরম্যাটে সৌম্য সাব্বিরের মতো প্রিন্স হিটার, তামিম সাকিবের মতো টি-20 ফেরিওয়ালা ক্রিকেটার কিংবা মুস্তাফিজের কার্যকরী 4 ওভার করার মতো বোলার বাংলাদেশ দলে। তাই কোনো অংশেই কি দলীয় সামর্থ্যে পিছিয়ে বাংলাদেশ? মাশরাফি বলছেন প্রশ্নে আসে না। তাই ঘোষণা দিলেন এই ফরম্যাটেও সিরিজ জয় টাইগারদের পক্ষে অসম্ভব কিছু নয়। এদের কয়েকটা ইম্প্যাক্ট প্লেয়ার আছে, যেমন কাপুগেদারা এসেছে, মালিঙ্গা এসেছে, আপনার মুনাভিরা এসেছে। দে ক্যান টার্ন অ্যারাউন্ড দ্য গেম। এবং স্পেশালি এই টিমটা বিশেষ করে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মতো জায়গায় এসে যে জিতে এসেছে। সো আমাদের জন্য কাজটা সহজ হবে না আমরা যদি আমাদের সেরাটা না খেলতে পারি। অন্যদিকে প্রেমাদাসার এই উইকেটের সাথে গাঢ় প্রেম লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। হ্যাট্রিক করেছেন এই মাঠে 2 বার। বৈচিত্র্যময় বোলিং অ্যাকশনের এই অভিজ্ঞ ক্রিকেটারের সাথে কাপুগেদারা আর থিসারা পেরেরার অলরাউন্ড ফর্ম অধিনায়ক থারাঙ্গাকে স্বপ্ন দেখাচ্ছে এই সিরিজের ট্রফি ঘরে রাখতে। লাস্ট 2 সিরিজ স্পেশালি
এই ফরম্যাটে আমরা কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের কন্ডিশনে সিরিজ জিতেছি। এবার আমাদের কন্ডিশনে খেলা, আশা করছি এই সিরিজের ট্রফি শ্রীলঙ্কাই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে 5টি টি-20তে একটি জয় পাওয়া বাংলাদেশ নিয়মিত সেরা একাদশে পরিবর্তনের আভাস দিয়েছে। অলরাউন্ডার সাইফুদ্দিনের অভিষেকে বেশ সম্ভাবনা আছে। 3 ফরম্যাটের ক্রিকেটের মধ্যে শ্রীলঙ্কা সবচেয়ে বেশি উপভোগ করে টি-20। সাম্প্রতিক পারফরম্যান্স এবং পরিসংখ্যান সব দিক থেকেই বাংলাদেশের তুলনায় এগিয়ে লঙ্কানরা। ব্যাপারটা বেশ কঠিন মাশরাফির দলের জন্য। তবে সবারই তো জানা, আহত বাঘেরা গর্জে উঠলে কোনো কিছু অসম্ভব নয় তাদের দিনে। প্রেমদাসা স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। এফসি কাপের খবর। ই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ কলকাতা মোহনবাগানের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। আসলে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে লিগ চ্যাম্পিয়নদের। কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। গেল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছিল আবাহনী, কিন্তু এরপরই নানা সমস্যায় ভুগছে আকাশী নীল জার্সিধারীরা। চুক্তির জটিলতায় দলে নেই জুয়েল রানা, তপু বর্মন, হেমন্ত, শাকিল ও আরিফুল ইসলাম। নতুন কোচ দ্রাগো মামিচ এসেও সাফল্য উপহার দিতে পারছেন না ক্লাবকে। পাসপোর্ট জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি সামাদ ইউসুফ। তার শূন্যতা পূরণে ভূমিকা রাখতে হবে নাসিরউদ্দিন চৌধুরীকে। এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালদ্বীপের মার্জিয়া স্পোর্টসের কাছে হার দিয়ে আসর শুরু করে আবাহনী। প্রতিপক্ষ মোহনবাগানও বেঙ্গালুরুর কাছে 2-1 গোলে হেরেছে প্রথম ম্যাচে, তাই আজ জয়ের জন্য মুখিয়ে থাকবে দু দলই। কাতসুমি সনিনর্দে ও ড্যারেল ডাফিদের মতো বিদেশি থাকায় মোহনবাগের বিপক্ষে ম্যাচটা জেতা সহজ হবে না আবাহনীর জন্য। তবুও লড়াই করে ম্যাচ জিতেই দেশে ফিরতে চায় মামিচের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে বাড়ছে কিশোরী মাতৃত্বের হার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এটি বড় বাধা মত বিশেষজ্ঞদের। বাল্যবিবাহ আইনের বিশেষ ধারা সংশোধনের পরামর্শ। সিলেটকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বেছে নিচ্ছে জঙ্গিরা। প্রবাসীদের বাড়িতে সহজে ঘাঁটি করে চালানো হচ্ছে জঙ্গি তৎপরতা। কৃমিনাশক ওষুধ খেয়ে বমি ভাব, পাতলা পায়খানা হলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। অসুস্থতার খবরে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। চলতি অর্থবছরে রেমিটেন্স কমেছে প্রায় 15%। অবৈধ মোবাইল ব্যাংকিং ও হুন্ডিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রবাসীদের সচেতন হওয়ার পরামর্শ। এবং রাষ্ট্রের সব সুযোগ সুবিধা বঞ্চিত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর নৌকাবাসী সহস্রাধিক জেলে পরিবার আশ্রয় চান সমতলে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।